সামান্য জিনিস, আনা তিনেক দামের কলাই করা চায়ের ডিশ, পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঠুকলো, সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবেরের মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি শিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি। কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানকতক নতুন মাদুর, গোটা দই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, এক বোঝা পালং শাকের গোড়া, দুভার খেজুরের গুড়, আরও সব কি। কাকা আমায় দেখে বললেন, নিব, একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হা হা করে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে? কাকাকে জিজ্ঞেস করলাম, মেলায় এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল। ওই তো হলো মুশকিল, সব পালাতে লাগলো। হাওরের জলে রোজ 5টা-6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিল। খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিল। কিছুতেই কিছু হয় না, ক্রমে বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি শিক্রি কাঁচকলা, এখন কোড়াকি, গাড়ি ভাড়া, এগুলো উঠলেই বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এইসব। শামটা মানপুর থেকে কে একজন, যদুচক্রবর্তী নাকি নাম, একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে মেলা দেখতে এসেছে। ছেলে, মেয়ে, বউ, ঝি, সে একেবারে গাড়ি বোঝায়। হাওড়ের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেধে বেড়ে খায় দায় থাকে। 2 দিন পরে রাত পাহলে বাড়ি ফিরবে। রাত্রিরেই ধরল তাদের একটা 9 বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ঔষধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে, রাত 8টায় মা গেল তো ধরল তার বড় ছেলের বউকে। তখন এই দিকেও লোক জেঁকে উঠেছে, কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড, একটা একটা করে সব মরে গেল, আর পাশে হাওরের জলে ফেলে দিল। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল। ব্রাহ্মণের যে সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। মন 12 না 13 কাটাতে পেরেছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল নাগাদ পৌঁছাবে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে রান্নাঘরে এসে বললে, এই দেখো চ্যাটাই মা, বাবা এনেছেন, কাল আমি এতে চা খাবো কিন্তু। হাতে তুলে সকলকে দেখিয়ে বলল, বেশ কেমন না, মেলায় 3 আনা দরে কেনা। এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আর 4 বছরের কথা। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্য এখানে ওখানে ছুটে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না। সেদিন সন্ধ্যায় কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাকাতে দিতে গিয়েছি, কানে গেল আমার বড় ভাই যে বলছে, ও পেয়ালাটা দিও না পিসিমা, বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না 2 চোখে। আমি বললুম, কোন পেয়ালা রে, কি হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো। মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা। সে বললে, বৌদের অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন, তারপর বাবার সময় এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে, আমি ওটা দেখতে পারিনি। আমার এই জ্যাঠতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার নাওয়া খাওয়ার সময় নেই।
দূর দূরান্তের পাড়াগাঁয়ের নানা স্থানের টিউবওয়েল বসানো ও মিস্ত্রি কাটানোর কাজে মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তোড়জোড়ে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে। এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময়ে আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আর জেলা কাল মহকুমা ছুটোছুটি করে বেড়াতে লাগলুম। এ মেম্বর ও মেম্বরকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে পারে। তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গেছে, ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে সেখানে এলাম। বাড়ির ওইসব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না। তাছাড়া আমার ব্যবসাও খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাটাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁয়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই। এত অল্প সন্তুষ্টি মানুষের কি করে হতে পারে? সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে। সকল রকমের দুঃখ, দারিদ্র্য, অসুবিধাকে সহ্য করবে, কিন্তু তবু দুপা এগিয়ে গিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো অভিযোগ করে না এরা, দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবে। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত, অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না। এরা ভয় পায়, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না, সহজভাবে সব মেনে নেয়, সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে এরা কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে থাকে, তবু এরা টিউবওয়েলের জন্য কখনো একখানা দরখাস্ত করতে দেবে না বা তদবির করবে না। কে এত ছোটাছুটি করে, কেই বা কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাসায় একদিন বিকালে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটায় চা খাচ্ছে। যদিও সব মানি নে, তবুও আমার কি জানি কি মনের ভাব হলো। চা খাওয়াটা শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ফেলে দিলুম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শিখবে বলে ওকে বাসায় এনে রেখেছিলুম, স্কুলেও ভর্তি করে দিয়েছিলুম। মাস 5-6 কাটল, বৈশাখ মাস। এই সময় আমার টিউবওয়েলের কাজের ধুম। 8-10 দিন একাদিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার আরেকটা কাজে বেরিয়ে যেতে হয়। এতে টাকা পয়সার রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবা পাইনে, ছেলে মেয়েদের সঙ্গে পাইনে, শুধু টো টো করে দূর দূরান্তে চাষাগা ঘুরে ঘুরে বেড়ানো, শুধুই এস্টিমেট করা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগার করে এসবের অভাব তো পূরণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ। আমি পৌঁছালাম দুপুরে। একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলুম, ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বলল, ওটা কুকুরে না কিসে যেন বোনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা, মনোজি দেখতে পেয়ে নিয়ে এসেছিল।
সে তো অনেক দিনের আগের কথা। পাঁচিলের ওই যে বোন, ওখানেই টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম, মনু নিয়ে এসেছিল? জানিস ঠিক তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন করে খাওয়ানো হলো আমার মনে নেই। আমি চমকে উঠলুম, বললুম, কাকে রে? রামলগনকে? হ্যাঁ বাবা, সে যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করছিল। রামলগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে সে যে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটার বাসায় জানায়নি। আমাদের টিউবওয়েল মিস্ত্রি শিবশরণের শালীর ছেলে সে। সেই খবরটা মাসখানেক আগেই আমাকে দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মনে হলো ও বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাড়িতে আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, সে আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরে আবার চুপি চুপি ফেলে দিলুম। হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত। মনে হলো একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন মারা গেল। আমি জানতুম ও মারা যাবে। মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম। 7-8 ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে হাঁপ ছেড়ে বাঁচলুম। শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস 2 পর বাসায় একটু ঠান্ডা হয়েছি তখন। কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি। তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। মুখ দিয়ে তার কোনো কথা বেরোলো না। আমি বললুম, বোধহয় অত খেয়াল করে কখনো দেখেনি ব্যাপারটা, তাই ধরতে পারেনি। আমি কিন্তু বরাবর। আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন, বলবো একটা কথা? আজ আমার মনে পড়ল। একটু চুপ করে থেকে বললেন, খোকা যখন মারা যায় 8 বছর আষাঢ় মাসে, সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতুম। আমি নিজের হাতে কতবার খাইয়েছি। তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে, তুমি জানো না। আমার কোনো উত্তর খানিকক্ষণ না পেয়ে বললেন, জানতে তুমি এ কথাটা? না, জানতুম না অবশ্যই, কিন্তু অন্যমনস্ক হয়ে আরেকটা কথা মনে তোলপাড়া করছিলুম। পেয়ালাটা আমাদের ছেড়েছে তো, ওটাকে কেন তখন ভেড়ে চুরমার করে নষ্ট করে দেইনি? আবার কোনো উপায়ে এসে বাড়িতে ঢুকবে না তো?